বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি SMZ ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি কোর্সের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্ব। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে চরম ব্যয় পার্থক্যের মাধ্যমে কিভাবে আমরা হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্ব দেখতে পারি, বা হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্ব দিয়ে আমরা চরম ব্যয় তত্ত্বটি বা চরম ব্যয় পার্থক্য তত্ত্বটি আমরা দেখেছিলাম। আজকে আমরা যেটি দেখব সেটা হচ্ছে তুলনামূলক ব্যয় পার্থক্যের ভিত্তিতে আমরা হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্বটি আলোচনা করব। এরপরে এটা আলোচনা করার পরে আমরা দেখব স্থির ব্যয় পার্থক্য থাকলে বা স্থির সুযোগ ব্যয়ের ক্ষেত্রে স্থির ব্যয় স্থির সুযোগ ব্যয় থাকলে বিষয়টা কেমন হয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয় থাকলে বিষয়টা কেমন হয়, এগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। মনোযোগ দিয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমরা ভিডিওটা দেখবা, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই মেসেঞ্জারে আমাকে জানাবা। আর আমি দেখতে পাচ্ছি তোমাদের ভিতরে পড়াশোনার আগ্রহ কিন্তু আস্তে আস্তে কখনো কখনো দেখি অনেক বাড়ে, কখনো কখনো দেখি কমে যায়। এটা যেন না হয়, তোমরা মনোযোগ দিয়ে বাসায় থাকো, সেফ থাকো, ক্লাসগুলো ঠিক মতো করো। আমি এখন ক্লাস শুরু করতেছি। দেখো, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্ব হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্বের ভিত্তিতে। তোমাদের মনে আছে আমি প্রত্যেকটি ক্লাসে এটি বলেছি যে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো দুজনই তোমার হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবে একমাত্র শ্রম ব্যয়কে নিয়েই কথা বলেছেন, কিন্তু এক্ষেত্রে হেবারলার হচ্ছে ভিন্নতা দেখিয়েছেন। তিনি বলেছেন যে না, উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন ব্যয়ের ভেতরে সুযোগ ব্যয় একটি মুখ্য উপাদান, এবং উনি ওনার আলোচনায় সুযোগ ব্যয়ের মাধ্যমেই এই চরম ব্যয় পার্থক্য এবং তুলনামূলক ব্যয় পার্থক্য বিষয়টি উপস্থাপন করেছেন। আজকে আমি ওনার তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্বটাই হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্বের মাধ্যমে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা খুব কেয়ারফুলি বোর্ড খেয়াল করবা। দেখো, এখন আমরা বিষয়টা একটু দেখি। নর্মালি ধরো এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে তোমার, এটা ধরো তোমার হচ্ছে ভারত। ভারত না দেই, ভিয়েতনাম দেই, ভিয়েতনাম। এটা মনে করো তোমার দুইটা প্রোডাক্ট। ধরো এটা হচ্ছে পাট, এটা হচ্ছে মনে করো ধান। ঠিক আছে, বাংলাদেশ ধরে নিয়ে আর কি, বাংলাদেশ 10, 20, 5, 15। মনোযোগ দিয়ে দেখো, আমাদের এই চার্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ তোমার পাট এবং ধান দুই ক্ষেত্রেই কিন্তু তোমার ভিয়েতনাম থেকে বেশি উৎপাদন করে। তো অ্যাডাম স্মিথের তত্ত্ব যদি তোমরা মানো, তাহলে হচ্ছে তোমার বাংলাদেশের পাট এবং ধান দুই ক্ষেত্রেই তোমার হচ্ছে চরম ব্যয় সুবিধা আছে। যদি চরম ব্যয় সুবিধা থাকে, বাংলাদেশ শুধু ওই ভিয়েতনামকে দিয়েই যাবে, এক্সপোর্টই করবে, সেক্ষেত্রে অ্যাডাম স্মিথের যদি তুমি তত্ত্ব মানো তাহলে কিন্তু বাণিজ্য হবে না। কিন্তু এক্ষেত্রে ডেভিড রিকার্ডো বলছে, যেটা তোমরা দেখছো, আমি আগে দেখাইছি যে ডেভিড রিকার্ডো বলছে যে তুলনামূলক ব্যয় পার্থক্যের ভিত্তিতেও বাণিজ্য হতে পারে। সেটা কিভাবে? একটি দেশ যদি দুটি পণ্য উৎপাদনেই অন্য দেশ থেকে সুবিধা যদি বেশি পায়, তখনও বাণিজ্য সম্ভব। তখন বিপরীত পক্ষে যে দেশ থাকবে, তারা দুইটা দ্রব্যের মধ্যে যেটাতে তুলনামূলকভাবে অসুবিধা কম কম সম্মুখীন হচ্ছে, সেই পণ্যটা দিয়ে তারা ব্যবসা করার চেষ্টা করবে। এই হচ্ছে তোমার ডেভিড রিকার্ডোর অভিমত। এখন যেখানে তোমার হচ্ছে ডেভিড রিকার্ডো এবং হচ্ছে অ্যাডাম স্মিথ দুইজনই তোমার হচ্ছে শ্রমব্যয়ের উপর ভিত্তি করে বিষয়টা ব্যাখ্যা করছে, হেবারলার এই বিষয়টাই ব্যাখ্যা করছে তোমার হচ্ছে সুযোগ ব্যয়ের উপর ভিত্তি করে। আমরা এখন এই চার্ট থেকে আমরা সুযোগ ব্যয়টা বের করি। মনোযোগ দিয়ে দেখো, তোমরা বোর্ডটা কি পরিষ্কার দেখতে পাচ্ছ? আমি তো মনে হয় তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ, যদিও আমার হাতের লেখা একটু বাজে, কিছু করার নেই। আচ্ছা, এখন দেখো সুযোগ ব্যয় বের করতেছি আমরা। সুযোগ ব্যয় দেখো, খুবই সহজ, খুবই সহজ। বাংলাদেশ, এই হচ্ছে তোমার ভিয়েতনাম। তো এখানে হচ্ছে তোমার
পাট, এখানে হচ্ছে ধান। এই হচ্ছে পাট, এই হচ্ছে ধান। দেখো আমরা জানি সুযোগ ব্যয় কিভাবে বের করতে হয়। তুমি পাটের যদি সুযোগ ব্যয় বের করো তখন তোমাকে নিচে বসাতে হবে এটা। আবার এখানে ধানের যদি সুযোগ ব্যয় বের করো তাহলে ধানটা নিচে। আবার একইভাবে ভিয়েতনামের ক্ষেত্রেও যেটা বের করবো সেটা নিচে চলে যাবে। এবার দেখো পাটের সুযোগ ব্যয় বের করবো ধানের সাপেক্ষে, ধানের সুযোগ ব্যয় বের করবো পাটের সাপেক্ষে। আবার এখানে পাটের সুযোগ ব্যয় বের করবো তোমার এই ধানের সাপেক্ষে, ধানের সুযোগ ব্যয় বের করবো তোমার হচ্ছে আমি পাটের সাপেক্ষে। এই তা আমরা একটু ছোট করে ফেলি, 2, 3, হাফ, 1/3। আমরা গত ক্লাসেও বলছি যে কোন দেশ, তোমরা এইভাবে চিন্তা করবা, এইভাবে কোন দেশ, মনে করো দুইটা দেশ এখানে বাংলাদেশ ও ভিয়েতনাম। তুমি পাট উৎপাদনের ক্ষেত্রে দেখো তো কার দেশের সুযোগ ব্যয় কম আছে। বাংলাদেশের পাটের সুযোগ ব্যয় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1 ইউনিট পাট তৈরি করতে তোমাকে 2 ইউনিট ধান ছেড়ে দিতে হচ্ছে। ঠিক একইভাবে ভিয়েতনামকে 1 ইউনিট পাট তৈরি করতে গেলে 3 ইউনিট ধান ছেড়ে দিতে হচ্ছে। মানে 1J = মনে করো তোমার হচ্ছে 3R। সো এখানে সুযোগ ব্যয় কার কম বলো তো দেখি, বাংলাদেশের না ভিয়েতনামের? 2 বড় না 3 বড়? অবশ্যই 2 ছোট। তার মানে বোঝা যাচ্ছে যে পাট উৎপাদনে বাংলাদেশের তোমার হচ্ছে তুলনামূলক সুবিধা রয়েছে, সুযোগ ব্যয়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি। আবার দেখো এবার ধানের ক্ষেত্রে চিন্তা করো, 1/2 ছোট না 1/3 ছোট বলো তো, কোনটা ছোট? মানে 0.5 ছোট না 0.33 ছোট বলো তো? অবশ্যই 0.33 ছোট। তার মানে ধান উৎপাদনে ভিয়েতনামের তুলনামূলক ব্যয় সুবিধা রয়েছে। তার মানে এখানে বাণিজ্য সম্ভব। কেন? বাংলাদেশ পাট রপ্তানি করবে, ভিয়েতনাম ধান রপ্তানি করবে। বাংলাদেশ পাট রপ্তানি করে ধান আমদানি করবে, আর ভিয়েতনাম ধান রপ্তানি করে পাট আমদানি করবে। সুতরাং এখানে বাণিজ্য সম্ভব। এখন আমরা এটা শুধুমাত্র ছোট করে দেখাই, 2, 3, হাফ, 1/3। আমরা কি দেখালাম? আমরা শুধু দেখালাম এখানে সুযোগ ব্যয়টাকে আলাদাভাবে লিখলাম। এটা হচ্ছে বিডি, এটা হচ্ছে ভিয়েতনাম, এটা হচ্ছে তোমার জুট, এটা হচ্ছে রাইস। সো দেখো এই 2 এর মানে হচ্ছে কি, 1 জুট = 2J ফর বাংলাদেশ বিডি। আবার তোমার হচ্ছে ভিয়েতনামের ক্ষেত্রে চিন্তা করো, 1J = 3J। সো 2J is less than 3J। ফর দ্যাট রিজন বাংলাদেশ তোমার হচ্ছে পাট উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ তোমার সুযোগ ব্যয় যেহেতু কম, তো বাংলাদেশের তুলনামূলক ব্যয় সুবিধা বেশি হবে পাটে। ঠিক একইভাবে তুমি অন্যটা চিন্তা করো, রাইসের ক্ষেত্রে 1 রাইস = হাফ জুট। আবার ভিয়েতনামের ক্ষেত্রে চিন্তা করো, 1R = 1/3 জুট। মনোযোগ দিয়ে দেখো এইখানে, দেখো তো একটা আর এর সুযোগ ব্যয় কি হাফ জুট। মানে 1 কেজি রাইস উৎপাদন তুমি যদি দেশে করো তাহলে তোমাকে হাফ কেজি যে জুট ছাড়তে হবে। আর তুমি ভিয়েতনাম দেখো 1 কেজি রাইস উৎপাদন করতে গেলে তাদের 1/3 জুট ছাড়তে হয়। তার মানে হচ্ছে কি, ভিয়েতনামের রাইস উৎপাদনের সুযোগ ব্যয়টা বাংলাদেশের রাইস উৎপাদনের সুযোগ ব্যয় থেকে কি কম না? এই জন্য ভিয়েতনামের তোমার হচ্ছে এই রাইস উৎপাদনের সুযোগ ব্যয় কম। তার মানে তুলনামূলক ব্যয় সুবিধা তারা পাবে হচ্ছে রাইস উৎপাদনে। সো আমরা বলতে পারি যে তোমার কি বলে, তো আমরা বলতে পারি, এটা কি দিলাম, এটা তো আর হবে, আর হ্যাঁ, তো আমরা বলতে পারি তোমার হচ্ছে ভিয়েতনাম রাইস উৎপাদনে তোমার হচ্ছে সুযোগ ব্যয় কম, তাই ওদের রাইস উৎপাদনে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক ব্যয় সুবিধা বেশি। আরেকবার আমি ব্যাখ্যা করি, দেখো এখানে আমরা সুযোগ ব্যয়টা বের করলাম, তোমরা এইভাবে চিন্তা করো, বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে জুট বা তোমার হচ্ছে পাটের ক্ষেত্রে কার সুযোগ ব্যয় কম? বাংলাদেশের না? তার মানে বাংলাদেশের জুট উৎপাদনে তুলনামূলক সুবিধা বেশি। আবার রাইসের ক্ষেত্রে চিন্তা করো, 1/2 বড় না 1/3 বড়? অবশ্যই 1/2 বড়। তার মানে 1/3 যেহেতু ছোট, তার মানে ভিয়েতনামের ধান উৎপাদনে তোমার হচ্ছে সুযোগ ব্যয়টা কম। তার মানে এদের তুলনামূলক ব্যয় সুবিধা বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ তোমার ধানে বেশি। তার মানে এখানে একটা বাণিজ্য হবে। প্রশ্ন হচ্ছে, গত ক্লাসে আমি দেখেছিলাম যে আমরা কিভাবে আসলে বাণিজ্যের হারটা নির্ণয় করব। মনোযোগ দিয়ে দেখবা। দেখো একবার তোমরা বোর্ডটা দেখো, দেখা যাচ্ছে বোর্ড পরিষ্কার? আমার তো মনে হয় পরিষ্কারই দেখা যাওয়ার কথা, যদিও আমার হাতের লেখা বাজে। আমি মুসলাম,
এখন আমরা তোমার হচ্ছে তোমরা চারটে একটু মনে রেখো, হ্যাঁ, 2/3, 2/3 হাফ 1/3। এবার আমরা 2/3 হাফ 1/3, এই হচ্ছে তোমার বিডি, এই হচ্ছে তোমার ভিয়েতনাম। সো খুব মনোযোগ দিয়ে দেখবা। আসলে আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার আমাদের আসলে বাণিজ্যের হারটা আসলে কত হবে। আমরা দেখলাম যে বাংলাদেশের এইখানে তোমার হচ্ছে জুট, এখানে আর এখানে তোমার হচ্ছে বাংলাদেশের সুযোগ ব্যয় কম, এই জন্য ওদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ বেশি। ভিয়েতনামের ক্ষেত্রে এখানে সুযোগ ব্যয় কম, এই জন্য এদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক ব্যয় সুবিধা এখানে বেশি। এখন মনোযোগ দিয়ে দেখো আমাদের আসলে বাণিজ্যের হারটা কি হবে। আমরা প্রথমে লিখলাম ধরো 1R ইকুয়াল টু 2, কোথায় লিখলাম এটা, 1J ইজ ইকুয়াল টু 2R। এটা মানেটা আসলে কি? এটা মানে হচ্ছে এটা বাংলাদেশ যদি 1 ইউনিট জুট উৎপাদন করে তাদেরকে তোমার হচ্ছে 2 ইউনিট রাইস বা 2 কেজি রাইস ছাড়তে হয়। পক্ষান্তরে তোমার আমেরিকা যদি ভিয়েতনাম যদি 1 ইউনিট জুট উৎপাদন করে তাহলে তাদের 3 ইউনিট রাইস ছাড়তে হয়। এখন বিষয়টা হচ্ছে আমরা দেখলাম বাংলাদেশের সুযোগ তুলনামূলক মানে 2 ইউনিট রাইস অবশ্যই 3 ইউনিট রাইস থেকে কম, এই জন্য বাংলাদেশে তোমার হচ্ছে রাইস উৎপাদনের তোমার সুযোগ ব্যয় কম, এই জন্য ওদের রাইস উৎপাদনে তুলনামূলক ব্যয় সুবিধা বেশি। এখন দেখো আমাদের এই আমরা যদি এই দুইটা দিয়ে আমরা যদি তোমার বাণিজ্য হার বা টার্মস অফ ট্রেড নির্ণয় করি, কিভাবে নির্ণয় করবো দেখো, খুব সহজ, কোনো ঝামেলা নেই। দেখো বাংলাদেশ তোমার সঙ্গে বাণিজ্যে যাবে যদি সে এই 2R থেকে বেশি তোমার হচ্ছে সে যদি রাইস পায়। মনোযোগ দিয়ে শুনবা, বাংলাদেশ একজুটের এগেইনস্টে দেশে যদি সে থাকতো তাহলে কিন্তু সে তোমার হচ্ছে 2 ইউনিট রাইস উৎপাদন করতে পারতো। সে কেন বাণিজ্য করবে? সে দেশে যদি উৎপাদন করে তাহলে সে 2 ইউনিট রাইস পাইতো। এখন সে যদি এর থেকে বেশি না পায় তাহলে সে কেন তোমার বাণিজ্যে যাবে, তাই না? সুতরাং সে যেটা করবে, সে দেখবে যে তোমার হচ্ছে সে 1 ইউনিট জুট দিয়ে সে যদি 2 ইউনিটের বেশি যদি রাইস পায় তাহলে সে তোমার হচ্ছে বাণিজ্যে যাবে। আবার দেখো যুক্তরাষ্ট্র 3 ইউনিট রাইস দিয়ে 1 ইউনিট জুট পাচ্ছে, তার মানে কি 3 ইউনিট রাইসের পরিবর্তে তারা 1 ইউনিট জুট পায়, বা 1 ইউনিট জুটের পরিবর্তে বা 1 ইউনিট জুট উৎপাদন করার জন্য তাদেরকে 3 ইউনিট রাইস ছাড় দিতে হয়। এখন তাদের কাজ হচ্ছে তারা যদি কোনোভাবে এই রেট 3-এর পরিবর্তে যদি 2.5 হয়, 2.20 হয়, তারা তাতে রাজি। কারণ তারা যদি দেশে উৎপাদন করে তাহলে তাদেরকে তোমার হচ্ছে 3 ইউনিট রাইস ছাড় দিতে হয় 1 ইউনিট জুট উৎপাদন করার জন্য। এখন যদি তারা বাণিজ্য এভাবে যদি বাণিজ্য এখানে যদি ধরো আমরা যদি ধরি যে বাণিজ্যটা আসলে কিভাবে দেখো, এই যে দুটো অপরচুনিটি কস্ট আছে না, 1J ইকুয়াল টু হবে তোমার হচ্ছে 2, মানে বাণিজ্য হারটা হবে হচ্ছে, মনোযোগ দিয়ে দেখবা, 2R লেস দেন 3R, মানে 1J ইকুয়াল টু হবে তোমার হচ্ছে 2R থেকে লেস দেন 2R এর না, সরি ভুল হয়েছে তো, এটা দাঁড়াও ভুল করছি, 3R ইজ গ্রেটার দেন, মানে মোট কথা এটা, আচ্ছা দাঁড়া অসমতা তো এটা দেখাই, 3R 2R, তার মানে হচ্ছে বাণিজ্য হার এমন একটা হার হবে, এইখানে হবে তোমার হচ্ছে আমার কাঙ্ক্ষিত হার, সেটা হবে 2R থেকে বড় কিন্তু 3R থেকে ছোট। কেন? কারণ বাংলাদেশ অলরেডি 1 ইউনিট জুট উৎপাদন করলে তাদেরকে দেশে তোমার হচ্ছে তারা 2 ইউনিট রাইস ছাড় দিয়ে তারা 1 ইউনিট জুট উৎপাদন করে। এখন তারা যদি ট্রেডে যাইতে হয় তারা অবশ্যই 2 ইউনিটের বেশি রাইস পাইতে আগ্রহী হবে, তা নাহলে তো সে বাণিজ্যে যাবে না, কারণ অলরেডি দেশেই সে 2 ইউনিট রাইস পায়। আবার ঠিক একইভাবে তোমার ভিয়েতনামের ক্ষেত্রে চিন্তা করো, তারা 1 ইউনিট জুটের এগেইনস্টে এখন 3 ইউনিট রাইস ছাড় দিচ্ছে দেশে, 3 কেজি রাইসের পরিবর্তে তারা 1 কেজি জুট পাচ্ছে। এখন বাংলাদেশ কখন বাণিজ্য যাবে? যদি বাংলাদেশ দেখে তারা 1 ইউনিট জুটের এগেইনস্টে তারা 2 ইউনিটের বেশি রাইস পাইতেছে। আবার ভিয়েতনাম কখন ট্রেডে যাবে? যখন তারা দেখবে তাদেরকে 3 ইউনিট রাইসের পরিবর্তে তারা 1 ইউনিট জুট পাচ্ছে। এই 3 ইউনিট রাইসের জায়গায় যদি তোমার হচ্ছে 2.5 ইউনিট রাইস হয়, 2.5 ইউনিট রাইসের পরিবর্তে যদি তারা 1 ইউনিট জুট পায় তাহলে তাদের লাভ না? তাদের এখানে 0.5 ইউনিট রাইস কি বেঁচে যাবে না? সুতরাং রেটটা এমন হবে 2R থেকে 3R এর মাঝামাঝি। তা আমরা ধরলাম এটা 2.5R, তার মানে 1J ইকুয়াল টু 2.5R হলে আমরা বলতে পারি যে তোমার এটা একটা বাণিজ্য হার এবং এটা একটা
প্রফিটেবল বাণিজ্য হার। কেন প্রফিটেবল দেখো, যদি 2.5 বার হয় তাহলে বাংলাদেশে তোমার হচ্ছে 0.5 লাভবান হচ্ছে, আবার তোমার এই কি বলে এই ভিয়েতনামেরও তোমার হচ্ছে 0.5 ইউনিট রাইস বেঁচে যাচ্ছে 1 ইউনিট জুট পাওয়ার জন্য। আমার মনে হয় বিষয়টা তোমরা পরিষ্কার। আরেকবার আমি লাস্ট টাইম বলি, মানে মূল কথা হচ্ছে আমার টার্মস অফ ট্রেড বা বাণিজ্য হার এমন হবে, মনে করো বাংলাদেশ এখানে জুটে স্পেশালাইজ বা জুটে বাংলাদেশের হচ্ছে তোমার সুযোগ ব্যয় কম, তার মানে জুটে তাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ বেশি। এটার অর্থ হচ্ছে বাংলাদেশ তোমার হচ্ছে জুট এক্সপোর্টে আগ্রহী হবে। এখন মজার বিষয় হচ্ছে বাংলাদেশের আসলে টার্মস অফ ট্রেড বা তোমার হচ্ছে আসলে বাণিজ্য হারটা কত হবে, দুই দেশের মধ্যেই বাণিজ্য হার হয়। তা আমরা দেখলাম যে একটা জুটের পরিবর্তে একটা জুট সমান সমান 2টা রাইস বাংলাদেশে। এখন মানে একটা জুট যদি উৎপাদন করতে হয় বাংলাদেশকে, তাহলে তাদের 2টা রাইস ছাড় দিতে হয়। এখন বাংলাদেশ যদি বাণিজ্যে যায়, তারা অবশ্যই একটা জুট যদি দেয় তারা 2টা রাইস থেকে বেশি রাইস পেতে চাবে না, তা নাহলে তো আমি দেশি উৎপাদন করতে পারতাম, তাই না? ঠিক একইভাবে ভিয়েতনাম দেখো 3টা রাইসের পরিবর্তে তারা একটা জুট পায়। তার মানে কি ভিয়েতনাম 3টা রাইস দেশের দিয়া তারা একটা জুট উৎপাদন করতে পারে। তার মানে কি ভিয়েতনাম চাবে তারা যদি 3 আর থেকে কম রাইস দিয়া 1 কেজি যদি জুট পাওয়া যায় তারা বাণিজ্যে যাবে। আবার বাংলাদেশ চেষ্টা করবে তারা 1 ইউনিট জুট দিবে, কিন্তু তার পরিবর্তে 2 আর থেকে বেশি তারা যদি রাইস পায় তাহলে তারা 1 ইউনিট জুট দিবে। তো আমরা দেখলাম যে 2 আর থেকে বড় হইতে হবে, 3 আর থেকে ছোট হইতে হবে। তার মানে মাঝামাঝি দেখলাম 2.5 মানে হচ্ছে তোমার 2.1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট এটা ইট মাস্ট বি বিটুইন 3 আর 2 আর। আমি ধরলাম এটা 2.5 আর। ওকে, এখন দেখো আমরা এই ক্ষেত্রে চিন্তা করি রাইস দিয়ে 1 আর সমান সমান হচ্ছে হাফ জে। আবার দেখো 1 আর সমান সমান 1/3 জে। মানিটা আসলে কি দেখো, বাংলাদেশ 1 কেজি ধান উৎপাদন করতে গেলে বাংলাদেশকে তোমার হচ্ছে হাফ ইউনিট জুট ত্যাগ করতে হয়, মানে 0.5 ইউনিট জুট ত্যাগ করতে হয়। পক্ষান্তরে ভিয়েতনামে 1 কেজি ধান উৎপাদন করতে গেলে তাদেরকে তোমার হচ্ছে 1/3 ইউনিট তোমার পাট ত্যাগ করতে হয়। এখন দেখো মনোযোগ দিয়ে দেখবা, তোমার কি বলে বাংলাদেশের একটা আলু উৎপাদন 1 কেজি রাইস উৎপাদন করতে গেলে তাদেরকে হাফ ইউনিট তোমার হচ্ছে জুট ত্যাগ করতে হয়। এখন তোমার ইয়াতে দেখো তোমার এই যে ভিয়েতনাম তুমি দেখো 1 কেজি ভাত উৎপাদন রাইস উৎপাদন করতে গেলে তাদেরকে 1/3 মাত্র 1/3 মানে 0.33 ইউনিট তোমার হচ্ছে জুট ত্যাগ করতে হয়। তার মানে যেহেতু তাদের এখানে সুযোগ ব্যয় কম, তাদের এখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বেশি, এটা আমরা জানি। এখন সেম একইভাবে এখানে আমরা রেটটা কি হবে কিভাবে বের করবো টার্মস অফ ট্রেড দেখো, 1 আর সমান সমান হইতে হবে অবশ্যই সেটা তোমার হচ্ছে 1/3 জে, 1/3 জে থেকে না, এটা এভাবে না দেখি, এটা হচ্ছে হাফ জে ইজ গ্রেটার দেন তোমার হচ্ছে ড্যাশ দেন হচ্ছে 1/3 জে, মানে 1/3 জে থেকে বড় হইতে হবে, হাফ জে থেকে ছোট হইতে হবে, তাইলে আমরা তোমার হচ্ছে এখানে বাণিজ্যে যাব। আমি আরেকবার ব্যাখ্যা দিই বিষয়টা, মনোযোগ দিয়ে দেখো। বর্তমানে বাংলাদেশ 1 ইউনিট রাইস উৎপাদন করলে তাদেরকে 0.5 ইউনিট জুট ত্যাগ করতে হয়, কিন্তু ভিয়েতনামে 1 কেজি রাইস উৎপাদন করতে গেলে তাদেরকে মাত্র 0.33 ইউনিট জুট ত্যাগ করতে হয়। তার মানে হচ্ছে কম পরিমাণ ছাড়তে হচ্ছে না তোমার হচ্ছে ভিয়েতনামকে, তার মানে ওদের তোমার হচ্ছে যেহেতু সুযোগ ব্যয় কম এই জন্য ওদের এখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বেশি। এখন দেখো তুমি 0.33 ইউনিট ধান পাচ্ছ, 1 কেজি ভাতের বিনিময়ে তুমি জুট পাচ্ছ, আর এখানে তুমি পাচ্ছ 0.50 ইউনিট জুট। তো তুমি বাণিজ্যে যাবে কি, বাংলাদেশ দেখো 0.50 জুটের এগেইনস্টে তারা 1 কেজি ভাতের বিনিময়ে বাংলাদেশ তোমার হচ্ছে 1 কেজি রাইসের বিনিময়ে বাংলাদেশ 0.50 ইউনিট জুট পাচ্ছে। পক্ষান্তরে 1 কেজি রাইসের বিনিময়ে ওরা পাচ্ছে 0.33 ইউনিট জুট। দেখো বাংলাদেশ 1 কেজি রাইসের বিনিময়ে যদি 0.50 জুট যদি দেশে ছাড় দেয়, তাহলে অবশ্যই বাংলাদেশ চাবে 0.50 জুট থেকে একটু হলেও তোমার হচ্ছে তোমার 50 জুট দিয়ে 0.50 জুট দিয়ে তারা 1 ইউনিট রাইস মনে করো পায় বর্তমানে। এখন বাংলাদেশ চাবে যে কোনোভাবে যদি এই 0.5 থেকে কম ইউনিট জুট, একটু কম ইউনিট জুট দিয়ে যদি 1 কেজি রাইস পাওয়া যায় তাহলে খারাপ কি?
কারণ দেশে তুমি 1 কেজি রাইস উৎপাদন করতে গেলে তোমাকে 0.50 ইউনিট জুট ত্যাগ করতে হচ্ছে, কিন্তু তুমি যদি দেখো যে ট্রেড করলে তোমার এই রেট থেকে 0.50 মনে করো 0.40 হলো, 40 হলে কি হবে দেখো, আগে তুমি হাফ ইউনিট জুট তোমার হচ্ছে 1 ইউনিট রাইস পাওয়ার জন্য তোমাকে দিতে হইতো বা তুমি ত্যাগ করতে, এখন তুমি 0.40 ইউনিট জুট ত্যাগ করতেছো 1 ইউনিট রাইস উৎপাদনের জন্য। তার মানে কি তোমার 0.10 ইউনিট লাভ হয়েছে না? অবশ্যই লাভ হয়েছে। আবার দেখো এই 0.40 কেন তোমার হচ্ছে, ধরো এটা এখন 1 আর সমান 0.4, ধরো 1 আর, এটার অর্থ কি বর্তমানে একটা রাইসের এগেইনস্টে ওরা তোমার হচ্ছে 0.33 জে, মানে 0.33 জে মানে কি 0.33 জুট তোমার হচ্ছে মানে দেশ উৎপাদন করলে তাদেরকে একটা রাইসের এগেইনস্টে 0.33 জুট ছাড় দিতে হবে। এখন দেখো তারা দেখলো যে 1 ইউনিট রাইসের এগেইনস্টে তারা বাংলাদেশের সঙ্গে ট্রেড করলে 0.4 ইউনিট তারা তোমার জুট পাচ্ছে, তাহলে তারা বাণিজ্যে যাবে না? মোট কথা বাণিজ্য হারটা হবে এটা, এই দুইটার মধ্যবর্তী যে হারটা সেটাই হবে তোমার হচ্ছে বাণিজ্য হার, ফ্রুটফুল ট্রেড রেট। তার মানে হচ্ছে তোমার এখানে রেটটা হবে যাই বলো 0.4 হতে পারে, 0.41 হতে পারে, 0.42 হতে পারে, তো অবশ্যই এটা 0.33 থেকে তোমার হচ্ছে বড় হবে এবং 0.50 থেকে ছোট হবে, মাঝখানে থাকবে। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। এখন আমরা তোমার হচ্ছে পরবর্তী স্টেপে যাব, মনোযোগ দিয়ে একবার দেখো। তোমরা বুঝতে পারতেছো তো শিক্ষার্থীরা? আমার মনে হয় তোমরা বিষয়টা পরিষ্কার। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে বলে মনে হয় তোমরা আমাকে মেসেঞ্জারে নক করবা, আমার বিশ্বাস তোমাদের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, আমি এখন মুসলাম। এখন আমরা তোমার হচ্ছে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে স্থির সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা কিভাবে তোমার হচ্ছে এই তোমার কি বলে এটা, স্থির সুযোগ ব্যয়ের মাধ্যমে এই তোমার স্থির সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা কিভাবে বাণিজ্যের লাভটা আসলে পরিমাপ করব, বুঝছো? স্থির সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা কিভাবে বাণিজ্যের লাভ পরিমাপ করব। তোমাদেরকে আমি শুরুর দিকে দেখাইছিলাম যে স্থির সুযোগ ব্যয় যখন হয় তখন উৎপাদন সম্ভাবনা রেখা শেপটা হয় এমন, আর যদি ক্রমবর্ধমান যদি তোমার হচ্ছে সুযোগ ব্যয় হয় তখন উৎপাদন সম্ভাবনা রেখাটা হয় এমন। এটা মাথায় রাখবে, এটা অনেক জায়গায় তোমাদের কাজে আসবে। আর যদি ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় হয় তখন তোমার চিত্রটা হয় উৎপাদন সম্ভাবনা রেখা হয় এমন। বিষয়টা মাথায় রাখবা। কি বলছি বলো তো? এটা হচ্ছে স্থির সুযোগ ব্যয় হলে চিত্রটা হবে এমন, এটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়। এটা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আর এটা হচ্ছে তোমার ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ওকে, তোমরা তো জানো এখানে থাকে মনে করো একটা দ্রব্য y, এখানে থাকে x, y x y x। এটা একদম সাধারণ বিষয়, জাস্ট দেখাইলাম তোমাদের। এখন আমার এই জিনিসটা লাগবে, এই জন্য তোমাদেরকে চিত্রটা একবার দেখাই নিলাম। আমি এখন তোমাদেরকে দেখাবো স্থির সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা কিভাবে বাণিজ্যের লাভ পরিমাপ করতে পারি। মনোযোগ দিয়ে দেখবা। দেখো এই হচ্ছে তোমার এই হচ্ছে আমার স্থির সুযোগ ব্যয়ের আন্ডারে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এটা মনে করো এবি, এটা হচ্ছে কান্ট্রি এর উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি বা অপরচুনিটি কস্ট যাই বলো। আর এটা মনে করো কান্ট্রি বি এর তোমার হচ্ছে সিডি মনে করো উৎপাদন সম্ভাবনা রেখা, এটা বি এর পিপিসি ধরো। এখন দেখো মনোযোগ দিয়ে দেখবা, আমি বলছি কি এটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয় কি তোমাদের মনে আছে? তো আমার তো স্টুডেন্ট, তোমরা হয়তো ভুলে গেছো আমি জানি। ধরো 0 1 2 3 3 2 1 0 x y, এটা মনে করো অভ্যন্তরীণ বিনিময় হার। দেখো 1:1 1:1 1:1 একইভাবে কমতেছে বাড়তেছে না? দেখো তো, এটা 0 থেকে 1 আসছে, এটা 3 থেকে 2 আসছে, একটা বাড়ছে একটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, একই হার না? এটাকে বলে স্থির সুযোগ ব্যয়। তো স্থির সুযোগ ব্যয় হলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা এরকম স্ট্রেট লাইন হয় বা সরলাকৃতির হয়। এটা তোমরা কিন্তু মাথায় রাখবা সব সময়, বুঝছো? এটা তোমাদের পরবর্তীতেও কাজে লাগবে। আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ধরো আমরা বাণিজ্যে আমাদের মনে করো যে বাণিজ্য হার আমরা বের করছি, বা বাণিজ্যের হাত দিয়ে আমরা দেখাইতে হবে যে বাণিজ্যে আসলে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। মনোযোগ দিয়ে দেখো, আমরা যেহেতু তোমার হচ্ছে তুলনামূলক ব্যয়ের মাধ্যমে দেখব,
তো আমরা এইভাবে করলে কি তুলনা সম্ভব? এভাবে করলে তো আমরা দেখতেই পেতেছি এটা বিশাল বেশি উৎপাদন করছে। তো বাণিজ্য এভাবে দেখানো যাবে? সুতরাং আমাদেরকে একটা মেধা খাটাইতে হবে। এটা কি? এই যে রেখাটা দেখছো, ওদের যে পিপিসি এই কান্ট্রি, এটার সমান্তরাল করে আমরা এই জায়গা থেকে সি বিন্দুতে একটা পিপিসি আঁকবো। এটা স্লোপ একই থাকবে, দেখো দুইটা রেখার দেখতে একই রকম না? ধরো সি ডি দিলাম, ধরো এটা। এখন দেখো এটা ধরো ও। এবার আমাদের বাণিজ্যের হার ধরো আসছে একটা বাণিজ্যের হার, যেটা দুইটা দেশের মাঝখানে অবস্থান করবে, তাই না? সি ডি দিছি, এটা দিয়ে ই। হ্যাঁ, এই যে দেখো এই সি ধরে নাও সি এফ, এটা হচ্ছে মনে করো বাণিজ্য হার বা বাণিজ্য হার, বা এটা বাণিজ্য হারই বলতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে বাণিজ্য হার। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি কি করছি ফার্স্টে, এবি হচ্ছে একটা দেশের উৎপাদন সমানের রেখা, সিডি হচ্ছে আরেকটা দেশের উৎপাদন সমানের রেখা। এরপর আমি কি করলাম, যেহেতু আমরা তোমার হচ্ছে এইভাবে কি কম্পেয়ার তুলনা করা সম্ভব, লাভ ক্ষতি দেখানো যাবে, আমাদেরকে যেটা করতে হবে, এ দেশের পিপিসির সমান্তরাল করে আমি সি বিন্দুতে একটা পিপিসি আঁকলাম, যেটা সিই বলতেছি। সিই হচ্ছে নতুন ভাবে এ কান্ট্রির পিপিসি। এখন আমরা কি করলাম, তোমার বি কান্ট্রির পিপিসি এবং এ কান্ট্রির পিপিসির মাঝখান দিয়ে আমাদের একটা তোমার বাণিজ্য হার টানতে হবে। এখন মনোযোগ দিয়ে দেখো, ধরো এটা বাণিজ্য হার। এখন দেখো এটা হচ্ছে এ কান্ট্রি, বর্তমানে যেহেতু আমি এটার স্লোপ নিছি, এ কান্ট্রি, এটা হচ্ছে বি কান্ট্রি। দেখো তো, যদি এ কান্ট্রি বাণিজ্যে যায়, খুব মনোযোগ দিয়ে দেখবা, এটা এফ, এটা ই, গভীরভাবে দেখবা। দেখো যদি এ কান্ট্রি বাণিজ্যে, আচ্ছা বাণিজ্যে যাওয়ার আগে দেখো, বাণিজ্যে যাওয়ার আগে বি কান্ট্রি, এটা হচ্ছে ওয়াই পণ্য, এটা হচ্ছে এক্স পণ্য, তারা তোমার হচ্ছে বাণিজ্যে যাওয়ার আগে বি কান্ট্রি ওডি ওডি এক্স আর হচ্ছে ও ওয়াই ও ওসি ওয়াই পাইতো মনে করো, বা ওডি এক্স এর এগেইনস্টে তারা ওসি ওয়াই পাইতো, ওডি এক্স এর এগেইনস্টে ওসি ওয়াই পাইতো তোমার হচ্ছে বি কান্ট্রি। আর এই কান্ট্রি কি পাইতো দেখো, বাণিজ্যে যাওয়ার আগে ও ই পরিমাণ এক্স এর এগেইনস্টে তারা ওসি পরিমাণ ওয়াই পাইতো। মনোযোগ দিয়ে দেখবা আমি কি লিখছি, এ কান্ট্রি বি কান্ট্রি ওডি পরিমাণ এক্স, ওডি পরিমাণ এক্স এর বিপরীতে ওসি পরিমাণ ওয়াই পাইতো। আবার এ কান্ট্রি ওই পরিমাণ ও ও ই, এটা কিন্তু ই, এটা ই, ওই পরিমাণ এক্স এর বিপরীতে ওসি পরিমাণ ওয়াই পাইতো। এখন দেখো বাণিজ্য হইছে, ধরো বাণিজ্য হওয়ার পরে কি হইছে, এই যে ওয়েভ দেখছো, মনোযোগ দিয়ে দেখবা, বাণিজ্য হওয়ার পরে যেটা হয়েছে, ধরো এ কান্ট্রির কথা চিন্তা করো, এ কান্ট্রি এ, এখন তারা ওএফ পরিমাণ এক্স এর এগেইনস্টে আফটার ট্রেড, মনোযোগ দিয়ে দেখবা, বাণিজ্য হওয়ার পরে তারা ওএফ পরিমাণ এক্স এর এগেইনস্টে তারা ওসি পরিমাণ ওয়াই পেতেছে। তার মানে কি তাদের লাভ কতটুকু হচ্ছে, এতটুকু এক্স তাদের লাভ না, এই অ্যামাউন্টের এক্স এই কান্ট্রির, তাই তো? মনোযোগ দিয়ে দেখো, ওএফ অ্যামাউন্ট এক্স এর বিপরীতে তারা ওসি পরিমাণ ওয়াই পেয়েছে। বাণিজ্যের আগে তারা কি করতো দেখো, ও ই পরিমাণ এক্স এর এগেইনস্টে তারা ওসি পরিমাণ ওয়াই পেত, কিন্তু বাণিজ্যের পরে তারা দেখা গেল ও মাত্র ওএফ পরিমাণ এক্স এর পরিবর্তে তারা ওসি পরিমাণ ওয়াই পাচ্ছে। সুতরাং তাদের ইএফ পরিমাণ এক্স লাভ হচ্ছে, তাদের লাভ হচ্ছে এখানে ইএফ, মাথায় রাখ ইএফ পরিমাণ এক্স। আবার দেখো মনোযোগ দিয়ে, তুমি বি কান্ট্রির কথা চিন্তা করো, বাণিজ্যের আগে ওসি পরিমাণ ওয়াই এর এগেইনস্টে তারা ওডি পরিমাণ এক্স পাইতো। দেখো ওসি পরিমাণ ওয়াই এর এগেইনস্টে ওডি পরিমাণ এক্স পাইতো, কিন্তু বাণিজ্যের পরে তারা এখন ওসি পরিমাণ ওয়াই এর এগেইনস্টে তারা ওএফ পরিমাণ, এই যে ওএফ পরিমাণ তারা তোমার হচ্ছে এক্স পাচ্ছে। তাদের লাভ হচ্ছে কতটুকু, ডিএফ পরিমাণ না? মনোযোগ দিয়ে দেখ, আবার দেখো, এটা হচ্ছে বি কান্ট্রির উৎপাদন সমানের রেখা। বাণিজ্যের আগে তারা ওডি এই তোমার ওসি পরিমাণ ওয়াই এর এগেইনস্টে ওডি পরিমাণ এক্স পাইতো, কিন্তু বাণিজ্য যখন হয়েছে আফটার ট্রেড, তারা বর্তমানে ওসি পরিমাণ ওয়াই এর এগেইনস্টে তারা ওএফ পরিমাণ, এই যে ওএফ পরিমাণ এক্স পাচ্ছে। আগে ওডি পরিমাণ পাইতো, এখন ওএফ পরিমাণ পাচ্ছে। তার মানে কি তাদের ডিএফ পরিমাণ তারা বেশি পাইছে না এক্স, তার মানে তাদের লাভ হচ্ছে ডিএফ পরিমাণ। তার মানে আমরা দেখলাম যদি বাণিজ্য হয় স্থির সুযোগ ব্যয়ের ভিত্তিতে, তার মানে
দুই কান্ট্রি তোমার হচ্ছে লাভজনক, দুই কান্ট্রি তোমার হচ্ছে লাভজনকভাবে বাণিজ্যে লিপ্ত হতে পারে। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি হলেও বুঝতে পেরেছ। বাসায় আরেকটু অধ্যয়ন করবে, ইনশাল্লাহ তোমরা আরও বেশি পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারবে। আজকে আমি লাস্ট আরেকটা জিনিস দেখাবো। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝছো। আমার কিন্তু অবশ্যই তোমরা নক করবা মেসেঞ্জারে, আমি কিন্তু তোমাদের প্রশ্নের সম্মুখীনের অপেক্ষায় রইলাম। মাথায় রাখবা বিষয়টা। আচ্ছা, এখন একবার দেখে নাও। ওকে, এখন আমরা তোমার হচ্ছে আজকের শেষ টপিক, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার একই জিনিসই দেখাবো, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ভিত্তিতে আমরা কিভাবে বাণিজ্য থেকে লাভ বের করতে পারি। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ভিত্তিতে মনোযোগ দিয়ে দেখবা। এই চিত্রটা আমি যেভাবে আঁকতেছি সেভাবেই আঁকবা, এছাড়া আঁকতে পারবো না। খুব দেখো আমি কিভাবে আঁকতেছি। এই আমি কি দেখাইতেছি বলো তো এখন? ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ভিত্তিতে কিভাবে আমরা বাণিজ্য থেকে লাভ নির্ণয় করতে পারি। দেখো, প্রথমে আমি কি করছি, একটা ওয়াই একটা এক্স আঁকছি। এবার আমি যেটা করব, ঠিক এখান থেকে দেখো, এই না বেশি ইয়া হয়ে গেছে, ইলাস্টিক হয়েছে, এত ইলাস্টিক না দিই, হালকা করে দেই। এখান থেকে ধরো এই হলো, এই হচ্ছে আমাদের একটা তোমার এটা হচ্ছে একটা বাণিজ্য রেখা ধরে নাও। এটা একটা কি বাণিজ্য রেখা, এটা কি বাণিজ্য রেখা বা ট্রেড কার্ভ। এখন মনোযোগ দিয়ে দেখবা, এটা হচ্ছে একটা কান্ট্রির তোমার হচ্ছে পিপিএফ। কেন এমন হয়েছে এটার আকৃতি বলো তো? এজন্যই শুরুতে দেখাইছি যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের বেলায় উৎপাদন সম্ভাবনা রেখা অবতল আকৃতির হয়। আর এটা হচ্ছে মনে করো আরেকটা দেশের, বি দেশের তোমার হচ্ছে এটা উৎপাদন সম্ভাবনা রেখা। খুব মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে একটা কান্ট্রির উৎপাদন সম্ভাবনা রেখা, এটা হচ্ছে আরেকটা কান্ট্রির উৎপাদন সম্ভাবনা রেখা। আগে আঁকা দেখো, এরপরে আমি ব্যাখ্যা করব। আঁকলাম, আঁকার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখো, দেখতে পাচ্ছ তো? এই যে দেখো, এইখান থেকে এই দিয়ে এই বাড়াই দাও। কি করছি, এখান থেকে এমন ভাবে তোমার হচ্ছে একটা, এটাকে বলো, আমাকে এটাকে কি বলবো, এটা আইসি বলে, আইসি ইন্টারফারেন্স কার্ভ বলতে পারো। আইসি আঁকলাম, যেটা তোমার হচ্ছে এইখানে হালকা নিচের দিক দিয়ে, এটা হালকা উপর দিক দিয়ে ট্যানজেন্ট হবে। এটা দেখাইছি এই জন্য। আচ্ছা, ব্যাখ্যা পরে দিই। এরপরে দেখো আমরা যেটা করব, এটা কিন্তু চিত্র আঁকার ট্রিক্স। এই দেখো, মনোযোগ দিয়ে দেখো কি করতেছি। এই এই আবার এটা দেখো, এই এই দেখতে পাচ্ছ তো তোমরা না? এই এই এখানে মিলাই দিতে হবে। ঠিক এখান দিয়ে আবার একটা তোমার নিরপেক্ষ রেখা আঁকতে হবে। কিভাবে আঁকছি ধরে নিলাম তোমরা বুঝো নাই, আমি আবার একই জিনিস আঁকবো। এবার আমি বলে বলে আঁকবো, তোমরা একবার চিত্রটা দেখে নাও। মনে হয় কিছুই বোঝা যাচ্ছে না, তাই তো? কিন্তু এখন বোঝা যাবে, ঠিক আছে? ওকে, এবার দেখো আবার খুব মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি তোমাদের বইয়ে বুঝছো চিত্রটা খুব জটিল করে দেখানো হয়েছে। এই এই প্রথমে কি করলাম, একটা বাণিজ্য রেখা আঁকলাম। এটা হচ্ছে আঁকার সিস্টেম, এটাকে বলে বাণিজ্য রেখা। এবার এখান থেকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকলাম, এখান থেকে ঠিক আরেকটা উৎপাদন সম্ভাবনা রেখা, এবং দুইটা উৎপাদন সম্ভাবনা রেখাকে আমরা দুইটা বিন্দুতে বাণিজ্য রেখার সঙ্গে ট্যানজেন্ট করাইছি। এটা হচ্ছে তোমার করাইতে হবে, বুঝছো? এটা করাইতে হবে, এই জন্য এটাকে করানো হয়েছে। আচ্ছা, এরপর দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এই দুইটা রেখাকে টাচ করে এমন একটা নিরপেক্ষ রেখা আমরা আঁকবো। মাথায় রাখতে হবে, আমরা যে নিরপেক্ষ রেখাটা আঁকবো সেটা এটার একটু নিচ দিক দিয়ে যাবে, এটার একটু উপর দিক দিয়ে যেন মিলে। দেখো, এই 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 দেখছো আমি কি করছি? এই আবার দেখো, এটা কিন্তু ট্যানজেন্ট হবে। হ্যাঁ, এই এখন দেখো আমরা একটু, তোমরা মোটামুটি পরিষ্কার। এখন যেটা করতেছি দেখো, এখনকার জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো, এখানে দুইটা একটা ফোঁটা দাও, এখানে একটা ফোঁটা দাও, এখানে একটা ফোঁটা দাও। এখন এই যে রেখাটা দেখছো না, এই থেকে একটা ত্রিভুজ হইল। ঠিক একইভাবে এখান থেকে এখানে একটা ত্রিভুজ হলো, তাই না? এবার
এটাকে একটু লম্বা করে বাড়াই দিবা, এটাকে লম্বা করে বাড়াই দিবা, যেন দুইটা একসাথে তোমার হচ্ছে এই রেখাকে টাচ করে। এখন তুমি ঠিক এই বিন্দুতে, যে বিন্দুতে দুইটা রেখা টাচ করছে, ওই বিন্দুতে তুমি আরেকটা নিরপেক্ষ রেখা আঁকবা। এটা হচ্ছে IC2। এবার আমি ব্যাখ্যা করি। এটা হচ্ছে বাণিজ্য পূর্ববর্তী তোমাদের ইনফ্লুয়েন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা, আর এটা হচ্ছে বাণিজ্য হওয়ার পরে তোমার নিরপেক্ষ রেখা। মানে বাণিজ্য হইলে তুমি আগের থেকে বেটার অবস্থায় যাবা, এই জন্য তোমার নিরপেক্ষ রেখাটা উপরের দিকে শিফট করছে। এবার আমি পুরো বিষয়টা তোমাদেরকে ব্যাখ্যা দিই, ঠিক আছে? চিত্র আঁকা আরেকবার দেখাই, একবার দেখে নাও চিত্রটা। এখানে হচ্ছে y থাকে, এখানে থাকে x, এই হচ্ছে তোমার 0। এটা হচ্ছে একটা কান্ট্রির উৎপাদন সমানা রেখা, এটা হচ্ছে আরেকটা কান্ট্রির উৎপাদন সমানা রেখা। আমি প্রথমে একটা বাণিজ্য রেখা আঁকছি, দেন আমি তোমার হচ্ছে এখানে একটা উৎপাদন সমানা রেখা আঁকছি যেটা এই বিন্দুতে ট্যানজেন্ট হয়েছে, এখানে আরেকটা তোমার উৎপাদন সমানা রেখা আঁকছি যেটা এই বিন্দুতে ট্যানজেন্ট হয়েছে। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার, আমি এখানে ট্যানজেন্সি পয়েন্ট এবং এইখানে আইসির যে ট্যানজেন্সি পয়েন্ট ছিল দুটো আমি যোগ করছি। এবার আমি কি করছি, এখানকার আইসি ট্যানজেন্সি পয়েন্ট এবং এখানে যে বাণিজ্য রেখার যে ট্যানজেন্সি পয়েন্ট ছিল পিপিসির সঙ্গে, সেটা আমি যোগ করছি, মানে ত্রিভুজের মতো হয়েছে দুটো। এরপর আমি কি করছি, এটা থেকে এটা বাড়াই দিছি, এই নিরপেক্ষ রেখার এই অংশ থেকে এটা বাড়াই দিয়ে যোগ করছি। যোগ করার পরে আমাদের এই বাণিজ্য রেখার সঙ্গে একটা বিন্দুতে দুইটা মিলিত হয়েছে, সেখানে আমি তোমার হচ্ছে একটা ICX। এটা হচ্ছে আকার সিস্টেম, বুঝছো? এটা কিন্তু তোমরা ব্যাখ্যা এইভাবে দিবে না, ব্যাখ্যা আমি তোমাদেরকে দিচ্ছি। আমি আঁকা আরেকবার দেখাবো, আবারও দেখাই দিচ্ছি, এটা পরীক্ষাতে আসতে পারে, বুঝছো? এবং এটা পরীক্ষাতে বেশ অনেকবার আসছে। তোমরা ধৈর্য নিয়ে আর কিছুক্ষণ দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। এবং অলরেডি তোমরা বিষয়টা বুঝছো আমি জানি, তো আমি শেষবারের মতো তোমাদেরকে চিত্রটা দেখাই। এই 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 দেন হচ্ছে এই দেন, এটুক তো দেখছো। এবার আমি কি করছি, এখান থেকে একটা নিরপেক্ষ রেখার করছি, আঁকছি, দুইটা তোমার হচ্ছে এভাবে ট্যানজেন্ট করবে। এখন দেখো, এখানে একটা ট্যানজেন্সি পয়েন্ট পাইছো, এখানে একটা ট্যানজেন্সি পয়েন্ট পাইছো, এখানে একটা ট্যানজেন্সি পয়েন্ট আছে, এখানে একটা ট্যানজেন্সি পয়েন্ট আছে। এই দুইটা ট্যানজেন্সি পয়েন্ট যোগ করছো, এই দুইটা ট্যানজেন্সি পয়েন্ট যোগ করছো। যোগ করার পরে এই রেখাটাকে এদিকে বাড়াই দিবা, এই রেখাটাকে এদিকে বাড়াই দিবা। এই পয়েন্ট পাইছো না, এই পয়েন্টে একটা নিরপেক্ষ রেখা আঁকবা যেটা আগেরটা থেকে উপরের দিকে উঠবে। এই হচ্ছে চিত্র। ওকে, এখন আমি তোমার হচ্ছে ব্যাখ্যা দিই। ব্যাখ্যা একদম সহজ, কিছুই না। এটা হচ্ছে এ কান্ট্রির নিরপেক্ষ এই তোমার উৎপাদন সমানা রেখা, এটা হচ্ছে বি কান্ট্রি তোমার হচ্ছে উৎপাদন সমানা রেখা। মনোযোগ দিয়ে দেখো, এই কান্ট্রি তোমার হচ্ছে তোমার এর আগে, মানে বিফোর ট্রেড তারা কি করে, তারা তোমার হচ্ছে এই পরিমাণ ওয়াই এর পরিবর্তে তারা এই পরিমাণ এক্স লাভ করে। মনোযোগ দিয়ে দেখো, বা তোমার হচ্ছে এভাবে বলতে পারি, এই পরিমাণ এক্স এর পরিবর্তে, এই পরিমাণ এক্স এর পরিবর্তে তারা এই পরিমাণ ওয়াই লাভ করে। আবার তুমি এই কান্ট্রির ক্ষেত্রে চিন্তা করো, বিফোর ট্রেড তারা এই পরিমাণ ওয়াই এর বিপরীতে মাত্র এই পরিমাণ এক্স লাভ করে। এই পরিমাণ ওয়াই এর বিপরীতে তারা মাত্র এই পরিমাণ এক্স লাভ করে। কিন্তু বাণিজ্য যদি হয় তখন কি হয় দেখো, এই পরিমাণ ওয়াই এর পরিবর্তে তারা এখন এই পরিমাণ এক্স লাভ করতেছে। আবার তুমি এই দেশের ক্ষেত্রে চিন্তা করো, আগে তারা এই পরিমাণ এক্স দিয়ে এই পরিমাণ ওয়াই পেত, এখন তারা বাণিজ্য হওয়ার পরে এই পরিমাণ এক্স এর পরিবর্তে তারা এখন এই পরিমাণ ওয়াই পায়। তার মানে কি, দুই দেশই তোমার হচ্ছে বাণিজ্য থেকে লাভ করতেছে না? এদের লাভ হচ্ছে কতটুকু বলতো? এদের লাভ হচ্ছে এতটুকু ওয়াই, আর তোমার হচ্ছে এদের লাভ হচ্ছে কি, এদের লাভ হচ্ছে তোমার এতটুকু এক্স। মনোযোগ দিয়ে দেখো আমি কি দেখালাম, দেখো দেখি, আবার দেখো। আচ্ছা আমি কি একটা পয়েন্ট দিব? আচ্ছা পয়েন্ট দিই, ধরো এটা দিলাম হচ্ছে সি ই, আমি বই দেখে নিই, CEDFGH I আর লাগবে না। আচ্ছা দেখো, আচ্ছা এটা দিব একটা, আচ্ছা দেই, ধরো এটা দিলাম হচ্ছে তোমার কি, দেখো বিফোর ট্রেড তুমি হচ্ছে, ধরো তুমি এই দেশ, মানে তুমি ধরো এটা হচ্ছে বাংলাদেশ, ধরো বিফোর ট্রেড বা বাণিজ্যের আগে বাংলাদেশ এই পরিমাণ তোমার সি পরিমাণ ওয়াই এর পরিবর্তে সিডি পরিমাণ এক্স লাভ করে। ঠিক একইভাবে তোমার ধরো এটা আমেরিকা, এটা মনে করো আমেরিকা,
আমেরিকা তোমার হচ্ছে এই পরিমাণ এক্স এর পরিবর্তে মাত্র এই পরিমাণ ওয়াই লাভ করে, মানে কে কে আই পরিমাণ এক্স এর এগেইনস্টে তারা মাত্র তোমার হচ্ছে এইচ কে পরিমাণ তারা তোমার ওয়াই লাভ করে। কিন্তু তারা যদি বাণিজ্যে যায় তখন কি হয় দেখো, তারা ধরো আমেরিকা কে আই পরিমাণ এক্স এর বিপরীতে এখন তারা এই পরিমাণ কে, এই যে এটা সংখ্যা কি দিলাম, ধরো কে আর দিলাম, ধরো এটা কে আর পরিমাণ তোমার হচ্ছে তারা ওয়াই পাচ্ছে কে আই পরিমাণ এক্স এর পরিবর্তে। কিন্তু বাণিজ্যের আগে তারা পাইতো মাত্র কে আই এর পরিবর্তে পাইতো মাত্র এইচ কে পরিমাণ ওয়াই। ঠিক একইভাবে তুমি বাংলাদেশের কথা চিন্তা করো, বাণিজ্যের আগে বাংলাদেশ ইসি পরিমাণ ওয়াই এর এগেনস্টে তারা মাত্র সিডি পরিমাণ এক্স পাইতো, কিন্তু বাণিজ্য হওয়ার পরে তারা দেখলো ইসি পরিমাণ ওয়াই এর এগেনস্টে তারা এখন সি আর পরিমাণ তোমার হচ্ছে তারা এক্স পাচ্ছে। তার মানে বাংলাদেশের লাভ হচ্ছে ডিআর পরিমাণ এক্স, আর তোমার হচ্ছে আমেরিকার লাভ হচ্ছে তোমার আর এইচ পরিমাণ ওয়াই। সো দুইটা দেশই যেহেতু তাদের নিরপেক্ষ রেখার বাইরে যেতে পারতেছে, এইখানে দুইটা দেশের তোমার হচ্ছে একটা ভারসাম্য আমরা দেখতে পাচ্ছি। তাই যেহেতু এই আইসিটা তাদের পূর্ববর্তী বাণিজ্যের আগের আইসি থেকে উপরে অবস্থান করতেছে, তার মানে এই বাণিজ্যের মাধ্যমে তারা দুটি দেশেই লাভবান হচ্ছে। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। তো আজকে এ পর্যন্তই থাক, তোমরা ভালো করে বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবা এবং লেকচারটা টেনে টেনে আস্তে আস্তে দেখবা, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।